নিয়ে বিরক্ত, টিচাররাও বিরক্ত। একদিন আসে না, এটা কোনো কথা? ওকে স্যার, চলো আমরা স্টার্ট করি। হ্যাঁ, আচ্ছা, এই ম্যাথটা যদি একটু বড় ম্যাথটা, বাট আমরা চেষ্টা করব ম্যাথটাকে যত দ্রুত সম্ভব সলভ করতে। আচ্ছা স্যার, দেখো এটা একটা ম্যাথ। আচ্ছা দাঁড়াও 1 মিনিট, আমরা কোন অধ্যায় যেন করতেছি? ঠিক আছে, ওকে। আচ্ছা, কাট। তো আমরা অ্যাকাউন্টিং ফার্স্ট পেপার 6 নম্বর অধ্যায় করতেছি। অধ্যায়টার নাম হচ্ছে কি স্যার? প্রাপ্য হিসাব, রাইট? আচ্ছা, তো আজকে আমরা একটা নিউ ম্যাথ সলভ করব। অলরেডি আমরা বেশ কিছু ম্যাথ করে ফেলছি, রাইট? তোমরা এখন যথেষ্ট অ্যাডভান্স। তো আমরা আজকে যে ম্যাথটা সলভ করব, এই ম্যাথটা এখানে 2টা বছরের ম্যাথ অ্যাট এ টাইম আমাদেরকে সলভ করতে হবে। তো এই ম্যাথটা সলভ করার আগে আমি অ্যাকাউন্টিংয়ের খুব বেসিক একটা কথা তোমাদেরকে বলি। সেটা হলো যে ওই যে আমরা হিসাব বিজ্ঞানের কিছু নীতিমালা আলোচনা করি না, এর মধ্যে একটা নীতি আছে, সেটাকে চলমান নীতি, রাইট? তার মানে আমাদের ব্যবসা প্রতিষ্ঠানটা অনন্তকালের জন্য কি চলতে থাকবে, ওকে? বাট আমরা হিসাবকে অনন্তকালের জন্য রাখি না, আমরা হিসাব রাখি একটা নির্দিষ্ট মেয়াদকালের জন্য। একটা মেয়াদকাল শেষ হয়, আরেকটা মেয়াদকাল শুরু হয়, তাই না? আচ্ছা, ধরো আমরা মেয়াদকাল ধরতেছি 1 বছর। তো আমরা 25 সাল শেষ করলাম, এখন চলে আসলাম কোথায়? 26 সালে। ওকে, 25 সাল যখন স্টার্ট হয়েছিল সেটা কি ছিল? 25 সালের প্রারম্ভিক। 25 সাল যেদিন শেষ হলো সেটা কি ছিল? 25 সালের সমাপনী। ধরো 25 সালের 1 জানুয়ারি, এটা হলো কি 25 সালের প্রারম্ভিক। 25 সালের 31 ডিসেম্বর, এটা কি 25 সালের সমাপনী, ওকে? তো 25 সালের প্রারম্ভিক যে তথ্যগুলা, এই তথ্যগুলা কি 26 সালে আসবে? উত্তর হলো না, আসবে না। কিন্তু 25 সালের সমাপনী যেই তথ্যগুলা, 25 সালের সমাপনী তথ্যগুলো 26 সালের আসবে, রাইট? 25 সালের সমাপনী তথ্যগুলো 26 সালে আসবে। কোথায় আসবে? 25 সালের সমাপনীগুলো 26 সালের সমাপনীতে আসবে, নাকি 25 সালের সমাপনীগুলো 26 সালের প্রারম্ভিকে আসবে? প্রারম্ভিকে আসবে, রাইট? এটা হলো একটা আর কি হিসাব বিজ্ঞানের একটা নীতি। সেটা হলো যখন একটা হিসাবকাল শেষ হয়ে যায়, হিসাবকালের শেষের তথ্যগুলা অর্থাৎ সমাপনী তথ্যগুলা ঠিক তার পরের হিসাবকালের প্রারম্ভিক তথ্য হিসেবে বিবেচিত হয়। কি হিসেবে বিবেচিত হয়? তাহলে 2025 সালের সমাপনী সম্পদগুলো 2026 সালের জন্য কি হবে? প্রারম্ভিক সম্পদ। 25 সালের সমাপনী দায়গুলো 26 সালের জন্য কি হিসেবে বিবেচিত হবে? প্রারম্ভিক দায়, তাই না? 25 সালের সমাপনী মূলধন 26 সালের জন্য কি হিসেবে বিবেচিত হবে? প্রারম্ভিক মূলধন, তাই না? বলো। তাহলে আমরা যখন 2 বছরের ম্যাথ করব, 1 বছরের সমাপনীটাই অন্য বছরে গিয়ে কি হয়ে যাবে? প্রারম্ভিক হয়ে যাবে। এই কথাগুলো বলার পিছনে একটা রিজন আছে। রিজন হলো, দেখো 2016 সাল 2017 সাল 2টা সাল দেয়া আছে। এখন 2016 সালের অনাদায়ী পাওনা সঞ্চিতি রাখতে বলছে কত? 1.2%। এই যে 16 সালের যে অনাদায়ী অনাদায়ী পাওনা সঞ্চিতিটা ধরতে বলছে, এটা হলো 16 সালের সমাপনী অনাদায়ী পাওনা সঞ্চিতি বা নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি, তাই না? বলো। এখানে 1 তারিখের যে সঞ্চিতিটা দেয়া আছে, এটা হলো প্রারম্ভিক সঞ্চিতি বা পুরাতন সঞ্চিতি। আর নতুন করে যে সঞ্চিতিটা ধরতে বলছে 1.2%, এটা হলো নতুন সঞ্চিতি বা সমাপনী সঞ্চিতি। আর 16 সালের যেটা সমাপনী সঞ্চিতি, সেটাই আবার 17 সালের জন্য কি হয়ে যাবে বলো তো? প্রারম্ভিক সঞ্চিতি হয়ে যাবে, তাই না? বলো। এই যে 16 সালে প্রারম্ভিক সঞ্চিতি দেয়া আছে, কিন্তু 17 সালে কি প্রারম্ভিক সঞ্চিতি দেয়া আছে? বলো, দেয়া নাই। তাহলে 17 সালের প্রারম্ভিক সঞ্চিতি কোনটা হবে? 16 সালের যেটা সমাপনী সঞ্চিতি, সেটাই কি হবে? 17 সালের প্রারম্ভিক সঞ্চিতি হয়ে যাবে। তাহলে বলো তো, 17 সালে প্রারম্ভিক সঞ্চিতি আছে না নাই? আছে, কিন্তু প্রশ্নে দেয়া নাই। আমরা 16 সালে যেটাকে সমাপনী সঞ্চিতি বা নতুন সঞ্চিতি ধরবো, ওইটাকে আমরা আবার 17 সালের জন্য পুরাতন সঞ্চিতি ধরবো। বুঝতে পারছো? সহজ না? ইয়েস। স্যার, ও সেকেন্ড ইয়ার মানে ফার্স্ট ইয়ারের সাথে সেকেন্ড ইয়ারের সাথে অ্যাকাউন্টিং ডেমো ক্লাসটা করবে। তাসিম আসো থেকে বলে। আসো, তুমি বুঝবে কিনা আমি জানি না, কারণ এটা একদম চ্যাপ্টারের মাঝে।
ওকে বস। ওকে স্যার, তোমার নাম কি? ঈশা। কোন কলেজ? বিসিএসসি কলেজ। আচ্ছা, তুমি অনাদায়ী পাওনা হিসাবটা করেছো? প্রাপ্য হিসাব 6 নম্বর অধ্যায় করেছো? ওকে গুড, ওটাই আমি করাচ্ছি। হ্যাঁ, আচ্ছা, তোমার জন্য জাস্ট এটাই বললি স্যার, 1 বছরের সমাপনী আরেক বছরের জন্য কি হয়ে যায়? প্রারম্ভিক হয়ে যায় না বলো? যেটা 25 সালের সমাপনী সেটাই 26 সালের জন্য কি প্রারম্ভিক, তাই না বলো? এটা আমরা তো জানি। আর এই অধ্যায়টা যখন তুমি করবা, হ্যাঁ, ওই অনাদায়ী পাওনা সঞ্চিতি কয়টা থাকে? বছরের শুরু যেটা, এটা হলো প্রারম্ভিক বা পুরাতন। বছরের শেষের যেটা, সেটা কি সমাপনী বা নতুন। ওই নতুন করে যেটা ধরতে বলে সেটা কি সমাপনী, সেটা কি সমাপনী, রাইট? তাহলে বলো তো, এই যে 16 সালের যেটা ধরতে বলছে সঞ্চিতি, এটা কি 16 সালের সমাপনী। এটাই আবার 17 সালের জন্য কি হয়ে যাবে? প্রারম্ভিক। তা 17 সালের জন্য প্রারম্ভিক সঞ্চিতি আছে বলো? নাই, বাট প্রশ্নে নাই, বাট অ্যাকচুয়ালি আছে না নাই? অ্যাকচুয়ালি আছে, বাট প্রশ্নে দেয়া নেই। তাহলে অ্যাকচুয়ালি কি আছে? ওই যে 16 সালের যেটা সমাপনী, ওটাকেই আমরা ধরে 17 সালের জন্য কি বানাবো? প্রারম্ভিক বানাবো। বুঝছো না স্যার? আচ্ছা, আর আমাদের ওই যে আচ্ছা যাক, এটা তো বুঝতেই পারছি। ওকে ফাইন, এতটুকু আমি এতক্ষণ বুঝাইছি। ওকে, রেকর্ড হইতেছে তো? আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন। তো স্যার, আমি যেটা বোঝানোর চেষ্টা করলাম সবাই বুঝতে পেরেছো না? তো দেখো, আমরা কিন্তু অনেক বড় ক্লাসে উঠে গেছি, তাই না বলো? অনেক ডিপে চলে গেছি অ্যাকাউন্টিংয়ের, বাট আমাদেরকে কি ওই 9-10-এর বেসিকগুলো পিছু ছাড়তেছে বলো? ছাড়তেছে না। তাহলে এই যে বেসিক কথাগুলো যদি তুমি মাথায় না রাখো, তোমার পক্ষে কিন্তু প্রপারলি ম্যাথ সলভ করা সম্ভব হবে না। এই ছোট্ট একটু কথা না জানার কারণেই তুমি সব পারো, তারপরে ম্যাথটা করতে পারবে না, তুমি কনফিউজড হয়ে যাবে। তুমি পরীক্ষার হলে গিয়ে দেখলা, আরে প্রারম্ভিক সঞ্চিতি তো দেয়া নেই, আমি এখন কি করব? তার মানে কি হবে, আসবে কি আসবে না, এই সে। তো তুমি তো জানো ম্যাথটা কীভাবে করতে হয়, বাট শুধু এই ইনফরমেশনটুকু তোমার মাথায় না থাকার কারণে তুমি ম্যাথটাকে কি করতেছো? ভুল করে ফেলতেছো। যে আমি 16 সালের যেটা সমাপনী সঞ্চিতি বা নতুন সঞ্চিতি, সেটাকেই কি করব? 17 সালের পুরাতন সঞ্চিতি বা প্রারম্ভিক সঞ্চিতি হিসেবে ট্রিট করব। ওকে, বাস, তাহলেই তো হয়ে গেল। আচ্ছা ওকে, তো এখন আমরা একটু ম্যাথটা পড়ি। ওকে, তো আমাদের এখানে কি বললো? নিম্নে বর্ণিত তথ্যাবলী রুমা এন্টারপ্রাইজের হিসাব বই হতে নেওয়া হয়েছে। তো এই সমস্ত তথ্যগুলো হলো রুমা এন্টারপ্রাইজের। এটা কিন্তু একটা বোর্ড কোয়েশ্চেন। ওকে, আমি বোর্ডের সালটা দিই নেই, এটা 18 সালে আসছে, আমি একটু মডিফাই করে নিছি। আচ্ছা, তো তথ্যগুলো দেখো দুইভাবে দেয়া আছে, একটা হলো 2016 সালের তথ্য, আর একটা হলো কি 2017 সালের তথ্য। ওকে, তো কি কি দেয়া আছে দেখো। অনাদায়ী পাওনা সঞ্চিতি দেয়া আছে 1-1-16, তার মানে 16 সালের প্রারম্ভিক অনাদায়ী পাওনা সঞ্চিতি, তার মানে 16 সালের পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি দেয়া আছে কত টাকা? 12,000 টাকা। এরপরে লিখিত অনাদায়ী পাওনা দেয়া আছে কত? 6,000 টাকা। আচ্ছা, আমি 16 সালের গুলো আগে পড়তেছি, হ্যাঁ, পরে 17 সাল পড়বো। স্যার, অনাদায়ী পাওনা, এই অনাদায়ী পাওনা এটা না দুইভাবে দেয়া থাকে। একটা হলো পুরাতন অনাদায়ী পাওনা, অর্থাৎ যে অনাদায়ী পাওনাটা অলরেডি আমরা হিসাবভুক্ত করে ফেলেছি। তো এই পুরাতন অনাদায়ী পাওনাটাকে বেশ অনেক নামে ডাকা হয়। লিখিত অনাদায়ী পাওনা, ওকে, হিসাবভুক্ত অনাদায়ী পাওনা, চার্জকৃত অনাদায়ী পাওনা, হ্যাঁ, পুরাতন অনাদায়ী পাওনা, এরকম অনেক নামেই ডাকা যেতে পারে। তো পুরাতন অনাদায়ী পাওনা বা লিখিত অনাদায়ী পাওনা বা চার্জকৃত অনাদায়ী পাওনা বা অবলোপনকৃত অনাদায়ী পাওনা বা ধার্যকৃত অনাদায়ী পাওনা বা হিসাবভুক্তকৃত অনাদায়ী পাওনা, একই কথা। কত স্যার? 6,000। আর অনাদায়ী পাওনা হয়েছে বাট এখনো পর্যন্ত আমরা হিসাবভুক্ত করি নাই, এটাকে আমরা কি বলি? নতুন অনাদায়ী পাওনা। কি বলি? এই নতুন অনাদায়ী পাওনাটাকে অনেক নামে ডাকা যেতে পারে। সেটা হলো অলিখিত অনাদায়ী পাওনা, লিখিতব্য অনাদায়ী পাওনা, হ্যাঁ, অবলোপনযোগ্য অনাদায়ী পাওনা বা চার্জযোগ্য অনাদায়ী পাওনা, ঠিক আছে, বা অলিখিত অনাদায়ী পাওনা, বেশ অনেক নামেই ডাকা হয়ে থাকে। ওকে, তার মানে সবগুলো কথার দ্বারা নতুন অনাদায়ী পাওনাকে বোঝানো হচ্ছে। তাহলে আমাদের এখানে অলিখিত অনাদায়ী পাওনা অর্থাৎ নতুন অনাদায়ী পাওনা দেয়া আছে কত টাকা? 10,500 টাকা। আর বলছে অনাদায়ী পাওনা সঞ্চিতি রাখতে হবে কত পার্সেন্ট? 1.2%। এই যে অনাদায়ী পাওনা সঞ্চিতি যেটা অলরেডি দিয়ে দিছে বছরের শুরুর, এটা হলো পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি। তো পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি বলতে আমরা কি বুঝি? আমাদের ওই যে পাওনা সঞ্চিতি নামক যে ফান্ড,
এই ফান্ডে বছরের শুরুতে অর্থাৎ প্রারম্ভিক জের কত, প্রারম্ভিক ব্যালেন্স কত, সেই ব্যালেন্সটাকে বুঝি। অনাদায়ী পাওনা সঞ্চিতি কি? একটা ফান্ড, রাইট? আমরা আমাদের ভবিষ্যতে যে অনাদায়ী পাওনাগুলো হবে, ওই ভবিষ্যতে অনাদায়ী পাওনাগুলোকে রিকভার করার জন্য বা ভবিষ্যতের অনাদায়ী পাওনা বাবদ ক্ষতিগুলোকে, খরচগুলোকে বহন করার জন্য, পূরণ করার জন্য, রিকভার করার জন্য আমরা একটা ফান্ড তৈরি করি এবং এই ফান্ডে কিছু টাকা রেখে দিই। ওই টাকাগুলাকেই বা ওই ফান্ডের টাকাগুলাকেই আমরা কী নামে ডাকি? অনাদায়ী পাওনা সঞ্চিতি। ওকে, কী নামে ডাকি? তাহলে অনাদায়ী পাওনা সঞ্চিতি হচ্ছে কি এমন একটা ফান্ড যে ফান্ডে কিছু টাকা রাখা হয়েছে ভবিষ্যতের অনাদায়ী পাওনা বাবদ ক্ষতিটাকে রিকভার করার জন্য। তো এই ফান্ডে হিসাবকালের শুরুতে যে টাকাটা থাকে, অর্থাৎ ফান্ডের যে প্রারম্ভিক ব্যালেন্স, এই প্রারম্ভিক ব্যালেন্সটাকে আমরা কি বলতেছি? অনাদায়ী পাওনা সঞ্চিতি বা প্রারম্ভিক অনাদায়ী পাওনা সঞ্চিতি বা পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি। আর হিসাবকাল শেষে এই ফান্ডে যত টাকা থাকতে হবে সেটাকে আমরা কি বলি? নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি। কি বলি? নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি। তাহলে এখানে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি কত? 1.2%। তার মানে বছর শেষে আমাদের ফান্ডে কত থাকতে হবে? 1.2%। কার 1.2%? নেট দেনাদারের। কার স্যার? নেট দেনাদার। আমাদের নেট দেনাদার যা, তার 1.2% করলে যত হবে তত টাকা আমার এই ফান্ডে থাকতে হবে। বুঝছি আমরা? তাহলে আমার এই সঞ্চিতি নামক ফান্ডে কয় রকমের ব্যালেন্স শো করে? 2 রকম। হিসাবকালের শুরুতে যেটা প্রারম্ভিক ব্যালেন্স, এই প্রারম্ভিক ব্যালেন্সটাকে আমরা কি নামে ডাকি? পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি। হিসাবকাল শেষে যত থাকতে হবে সেটা কি? সমাপনী ব্যালেন্স। এই সমাপনী ব্যালেন্সটাকে আমরা কি নামে ডাকি? নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি। তাহলে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি মানে কি? হিসাবকাল শেষে আমার ফান্ডে যত টাকা থাকতে হবে। পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি মানে কি? হিসাবকালের শুরুতে আমার ফান্ডে যে টাকাটা আছে। এখন এই সঞ্চিতি নামক ফান্ডের টাকাটা কি ফিক্সড? নো, এটা ভ্যারিয়েবল, এটা বাড়ে কমে। ওকে, কখন কমে? যখন অনাদায়ী পাওনা হয়। এই ফান্ডটা বানানোই হয়েছে অনাদায়ী পাওনাকে রিকভার করার জন্য। সো যতবার অনাদায়ী পাওনা হবে ততবারই আমার এই ফান্ড থেকে কি হবে? টাকা কমে যাবে। হোক এটা লিখিত অনাদায়ী পাওনা, হোক এটা পুরাতন অনাদায়ী পাওনা, হোক এটা নতুন অনাদায়ী পাওনা, হোক এটা অলিখিত অনাদায়ী পাওনা, যত রকমের অনাদায়ী পাওনা আছে সমস্ত রকম অনাদায়ী পাওনার জন্য আমার এই ফান্ড থেকে কি হবে? টাকা কমে যাবে। বুঝতে পারছি স্যার? ওকে, ফাইন। তাহলে দেখো 16 সালে কি কি ইনফরমেশন দেয়া আছে? পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি দেয়া আছে, পুরাতন অনাদায়ী পাওনা দেয়া আছে, নতুন অনাদায়ী পাওনা দেয়া আছে, নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি দেয়া আছে, আর কি দেয়া আছে? প্রাপ্য হিসাব দেয়া আছে। 17 সালে দেখো এই যে পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি দেয়া আছে? নাই, বাট আমাদের টেনশন নাই। কেন টেনশন নাই? কারণ 16 সালের যেটা নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি সেটাকে আমরা ধরে কি করব? 17 সালে পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি বানিয়ে দিব। দেন আমাদের পুরাতন অনাদায়ী পাওনা কি আছে? নাই, এটা নাই। নতুন অনাদায়ী পাওনা কি আছে? ইয়েস, নতুন অনাদায়ী পাওনা আছে 17 সালে। কত? 5,400। আর 17 সালে আমাদের নতুন সঞ্চিতি ধরতে হবে কয় পার্সেন্ট? 5%। অর্থাৎ 17 সালে অনাদায়ী পাওনা সঞ্চিতি নামক ফান্ডের সমাপনী ব্যালেন্স কত থাকতে হবে? 5%। অর্থাৎ নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি 5% থাকতে হবে। আর 17 সালে প্রাপ্য হিসাবের পরিমাণ কত দেয়া আছে? 1,55,400 টাকা দেয়া আছে। এই হলো আমাদের কোয়েশ্চেনের তথ্যগুলো। এখন আসো আমরা করণীয়গুলো একটু দেখি আমরা কি করব। ক খ গতে ক বলছে উভয় বছরের অনাদায়ী পাওনা খরচের পরিমাণ নির্ণয় করো। তোমাকে এখন কি করতে হবে? উভয় বছর অর্থাৎ 16 সালের এবং 17 সালের দুটোটা বছরেরই কি নির্ণয় করতে হবে? অনাদায়ী পাওনা খরচের পরিমাণ নির্ণয় করতে হবে। ওকে স্যার? আচ্ছা, এই যে অনাদায়ী পাওনা খরচের পরিমাণ নির্ণয় করো, এই কথাটাকে কিন্তু ঘুরাই ফিরে আরো অনেকভাবে বলতে পারে। অনাদায়ী পাওনা খরচের পরিমাণ নির্ণয় করো, চার্জ যোগ্য অনাদায়ী পাওনার পরিমাণ নির্ণয় করো, অথবা চার্জ যোগ্য কুড়িনের পরিমাণ নির্ণয় করো, প্রকৃত কুড়িন খরচের পরিমাণ নির্ণয় করো, এরকম অনেকভাবেই বলতে পারে। তারপরে চার্জ যোগ্য কুড়িন অথবা অনাদায়ী পাওনা খরচ সব কিন্তু একই কথা। আর যখন তোমাকে বলবে অনাদায়ী পাওনা খরচের পরিমাণ নির্ণয় করো বা চার্জযোগ্য কুড়িনের পরিমাণ নির্ণয় করো, তখন তুমি একটা নির্দিষ্ট ফরম্যাট ফলো করবা। এই ফরম্যাটটা কি? এই ফরম্যাটটা হলো আমরা নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি, এটার সাথে যোগ করব কাকে? পুরাতন অনাদায়ী পাওনাকে। যোগ করব কাকে? নতুন অনাদায়ী পাওনাকে।
বাদ দিব কাকে? পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতিকে। আর কাকে বাদ দিব? আদায়কৃত অনাদায়ী পাওনাকে। আর কাকে বাদ দিব? ওকে স্যার, এই ফরম্যাটটা আমাকে মুখস্থ করতে হবে। এই ফরম্যাটটা অনুযায়ী শুধু আমি মান বসাইলেই অনাদায়ী পাওনা খরচের পরিমাণ আমি পেয়ে যাব। তাহলে একটু সবাই আমার সাথে বলো, অনাদায়ী পাওনা খরচের পরিমাণ নির্ণয়ের ফরম্যাটটা কি? স্টার্ট হবে কি দিয়ে? আমরা তো একটা টেবিল ইউজ করি বা সূত্র ইউজ করি, সূত্র না করে আমরা টেবিল করতে পারি। তো টেবিলটা স্টার্ট হবে কাকে দিয়ে? নতুন অনাদায়ী পাওনা সঞ্চিত। এটার সাথে আমরা যোগ করব কাকে? পুরাতন অনাদায়ী পাওনা। আবার কাকে যোগ করব? নতুন অনাদায়ী পাওনা। ওকে, এই তিনটার যোগফল থেকে আমরা মাইনাস করব কাকে? পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতিকে। আর কাকে মাইনাস করব? আদায়কৃত অনাদায়ী পাওনাকে। যে আমরা অনাদায়ী পাওনা ধরেছিলাম, বাট ওইটা কি হয়েছে? আদায় হয়েছে। এই আদায়কৃত অনাদায়ী পাওনাটাকে আমরা কি করব? মাইনাস করব। বুঝছো স্যার? এই ফরম্যাটটা যদি আমরা ফলো করি তাহলে কি হয়ে যাবে বলো তো? অনাদায়ী পাওনা খরচের পরিমাণ বের হয়ে যাবে। এটা 16 সালের জন্য বের হয়ে যাবে, এটা 17 সালের জন্য বের হয়ে যাবে। ওকে স্যার, তাহলে আমি এটা চলো করে দিই। আচ্ছা আসো আমরা ক করে ফেলি, এবং ক করলেই ছুটি। হ্যাঁ, আচ্ছা তাহলে আমরা এখানে কি লিখবো বলো তো? এই প্লিজ আমি ছুটি দিয়ে দিব। দেখো, অনাদায়ী পাওনা খরচের পরিমাণ নির্ণয়। অনাদায়ী পাওনা খরচের পরিমাণ নির্ণয়। জানো এই ভণ্ড পীর চেনার উপায় আছে। তুমি দেখবা যেই পীরের মুরিদ হইল মহিলারা, যাইয়া বাবার হাত পা মেসেজ করে, পা মেসেজ করে, মাথায় তেল দেয়। হ্যাঁ, এইগুলো হলো 100% ভণ্ড পীর। এদের ধারে সামনে যাব না, সিরিয়াসলি। এরকম পীরের অভাব নেই। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, বাদ দিই। বিবরণ এখানে কি স্যার? টাকা। এখানে সরি, নট টাকা, এটা হলো কত সাল? 2016। আর এটা কি হবে? 2017। 2016 ইং 2017 ইং। ওকে, আমরা স্টার্ট করতেছি কি দিয়ে? নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি দিয়ে। আচ্ছা, নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি। ওকে স্যার, নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি। আচ্ছা, নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি কি টাকা আকারে না পার্সেন্ট? এই তো দিছে ভেজাল বাধা। হ্যাঁ, তো যদি মানে পার্সেন্ট আকারে দেয়, অবশ্যই আমাদেরকে এই পার্সেন্টটা কার উপর ধরতে হবে? দেনাদারের উপর বা প্রাপ্য হিসাবের উপর। আমরা সবসময় নতুন সঞ্চিতির পার্সেন্টেজটা কার উপরে অ্যাপ্লাই করি? চার্জ করি কার উপর? দেনাদার বা প্রাপ্য হিসাবের উপর। তবে নেট দেনাদারের উপর, মোট দেনাদারের উপর না নেট দেনাদারের উপর? নেট দেনাদারের উপর। কার উপর? তাহলে এটা কি নেট দেনাদার না মোট? এটা হচ্ছে মোট। তো এখান থেকে আমরা কি করব? ওই যে অলিখিত অনাদায়ী পাওনা, এটাকে বাদ দিয়ে দেব। তাহলে দেনাদার থেকে আমরা কি করব? অলিখিত অনাদায়ী পাওনা যেটা আছে এটাকে আমরা কি করব? বাদ দিয়ে দেব। হ্যাঁ, আরে বাবা শিখো, এই নাম্বার বাদ দাও। শিখো, চাকরি পাবো, আর নাইলে নাম্বার দিয়ে কিছু পাবো না। আচ্ছা তাহলে দেখো, তাহলে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি। হ্যাঁ, আমরা নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি বের করব। আমি একটু যদি দেখাই, একটা গণনা, এটা ছকে দেখানো সম্ভব না। হ্যাঁ, একটা গণনায় দেখাই। তাহলে নতুন কত সালের? ফার্স্টেরটা কত? 2016 সালের নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি। নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি ইকুয়াল, তাহলে আমরা কার উপরে ধরবো? নেট দেনাদারের উপর। তাহলে দেনাদার কত? আচ্ছা আমি একটু নিচে দেখাই, কারণ এখানে জায়গা হবে না। 2,26,500। এখান থেকে আমরা মাইনাস করব কাকে স্যার? অলিখিত। দেখো লিখিতটা কিন্তু অলরেডি মাইনাস করাই আছে, সো লিখিতটা মাইনাস করা যাবে না। কাকে করতে হবে? অলিখিতটাকে। 10,500 গুণ কয় পার্সেন্ট? 1.2%। ওকে, ইকুয়াল, তাহলে এখন কত হয় আমরা একটু ক্যালকুলেট করি। 2,26,500 থেকে মাইনাস করব 10,500, দেন আমরা গুণ করব 1.2% দিয়ে, তাই না? তাহলে 2,592 টাকা। ওকে, এবার আসো আমরা কি করব? 2,000
17 সালের নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি সমান সমান এইখানে দেখো তো স্যার কত 1,55,400 এখান থেকে মাইনাস করব কত এই যেটা 5,400 গুণ কয় পার্সেন্ট ধরবো 5%, তাই না? ইকুয়াল কত হয় 1,55,400 মাইনাস 5,400 গুণ 5%, তাহলে হচ্ছে ও মাই গড সরি আমি ইকুয়াল দিই নাই আবার। আচ্ছা 1,55,400 মাইনাস 5,400 ইকুয়াল গুণ 5%, তাহলে হয় 7,500 টাকা। কত টাকা স্যার? আচ্ছা আমরা এখন টেনশন ফ্রি, কারণ আমরা 16 সালের নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি জানি এবং 17 সালের নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতিটাও কি জানি। সো আমরা ম্যাথ স্টার্ট করতে পারতেছি এখন, তাই না? পারতেছি না? ওকে, তাহলে আমরা 16 সালে স্টার্ট করতেছি কত দিয়ে 2,592 টাকা দিয়ে, আর 17 সাল কত দিয়ে 7,500। এখন আমরা যোগ করব কি স্যার লিখিত অনাদায়ী পাওনা, রাইট? লিখিত অনাদায়ী পাওনা। ওকে, লিখিত অনাদায়ী পাওনা কত স্যার? এখানে 6,000 আর এখানে কত? প্লিজ কথা না, এখানে কি আছে? নাই, তাহলে না থাকলে নাই। ওকে, এরপরে আমরা যোগ করব কি যোগ করব স্যার? অলিখিত অনাদায়ী পাওনা। অলিখিত অনাদায়ী পাওনা কয় টাকা স্যার? 16 সালে 10,500, রাইট? 10,500 আর 17 সালে কত 5,400। এবার আমরা যোগ করে ফেলি। আচ্ছা 16 সালেরটা আমরা ফার্স্টে কমপ্লিট করি, হ্যাঁ? তাহলে 17 সাল ইজি হয়ে যাবে। 2,592 প্লাস 6,000 প্লাস 10,500 ইকুয়াল 19,092। কত হয়? 19,092। তার মানে আমাদের ফান্ডে বর্তমানে কত আছে? 19,092 টাকা আছে। এই না সরি আই এম সো সরি। আচ্ছা এটার মোট যোগফল কত? 19,092। আরে ভাই ম্যান ইজ মর্টাল, এই সরি ম্যান ইজ, এই মানুষ মাত্রই ভুলের ইংলিশ কি? Sir, to R is human. হ্যাঁ To R is human. কি TOEARIS. হয়েছে ভাই, বাদ অ্যাকাউন্টিং করে ইংলিশ পড়ার দরকার নেই। ও আচ্ছা আমি বলছিলাম, আচ্ছা তো মাইনাস করবো কি পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি। পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি। আচ্ছা 16 সালের পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি মানে এই যে প্রারম্ভিক কত স্যার? 12,000। এই যে 12,000। ওকে, তাহলে এখানে কত হবে? 7,092। কত স্যার? 7,092। এই 7,092, ওকে, এই 7,092 হলো 16 সালের চার্জযোগ্য অনাদায়ী পাওনা। বুঝছি আমরা? ওকে ফাইন। এবার আসো আমরা 17 সালে চলে যাই। তো 17 সালের তিনটাকে আমরা যোগ করব এখন। 7,500 যোগ 5,400 ইকুয়াল, তাহলে কত হয়? 12,900। এখন আমরা মাইনাস করব কাকে স্যার? পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতিকে। যেমন দেখো 16 সালে কিন্তু পুরাতন ছিল, বাট 17 সালে দেয়া নেই, আছে। তাহলে 16 সালের যেটা নতুন ওইটাই 17 সালে গিয়ে কি হয়ে যাবে? পুরাতন হয়ে যাবে। তাহলে 16 সালের নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি আমরা জানি নাকি জানি না? কত? 2,592। এটাই এখানে চলে আসবে 2,592। ওকে, আচ্ছা তাহলে আমরা যদি এখন এটাকে মাইনাস করি, 12,900 মাইনাস 2,592, তাহলে হচ্ছে 10,308। ইয়েস স্যার। আরে বেটা দাঁড়া 1 মিনিট, এই যে 10,308 ভাই হয়ে গেছে আমার। এক মিনিট তুই 60 গুনতে থাক। ভাই আমার লাইফ পুরো রোবটের মতো হয়ে গেছে, মানে ওই যে লোকাল বাস একটা নামতে না নামতে আর একটা উঠে। যাই হোক ব্যাপার না,
মাস শেষে যখন টাকাগুলা পাই কি শান্তি। ওকে, তো এখানে হ্যাঁ ও শেষ। এই যে 7,092 টাকা, এটা হলো কি স্যার 16 সালের অনাদায়ী পাওনা খরচ, আর এটা 17 সালের অনাদায়ী পাওনা খরচ। তাহলে আমাদেরকে কি বলছে, অনাদায়ী পাওনার পরিমাণ নির্ণয় করো। তাহলে এইগুলাই হলো অনাদায়ী পাওনা। আমরা এখানে লিখব অনাদায়ী পাওনার পরিমাণ, অনাদায়ী পাওনার পরিমাণ। স্যার বুঝতে পারলা সবাই? ওকে, আচ্ছা আমরা ওই যে অনাদায়ী পাওনা সঞ্চিতি এই অধ্যায়টা করতেছি, বুঝছো, অনাদায়ী পাওনা সঞ্চিতি। হ্যাঁ ওকে স্যার, গত ক্লাসে আমি একটা ম্যাথ করাইলাম না তোমাদের, তুমি আসো নাই কেন? এই প্রতিদিন অসুস্থ হলে হবে না। ওই গতকাল আমরা অনাদায়ী পাওনা সঞ্চিতির ম্যাথ করলাম না, আজকে আরেকটা করতেছি। আজকে 2 বছরেরটা মিলাই করতেছি, ওটা তো 1 বছর ছিল, আজকে 2 বছরটা মিলাই করতেছি। আচ্ছা আমি ওদের জন্য একটু ব্রিফিং দিয়ে দিই। হ্যাঁ স্যার, এই যে একটা কোয়েশ্চেন দেখো, এই কোয়েশ্চেনের মধ্যে 2টা বছর পরপর দেয়া আছে, 16 সাল 17 সাল। আমরা অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব করবো। হ্যাঁ ওকে, তো এখন আমরা যেটা করতেছি, আমরা প্রথমে যেটা করতেছি ওটা হলো ওই অনাদায়ী পাওনা খরচের পরিমাণ নির্ণয় করতেছি। তো অনাদায়ী পাওনা খরচের পরিমাণ নির্ণয়ের সূত্র তো আমরা সবাই জানি। শুরু করি কি দিয়ে? নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি দিয়ে, তাই না? এটার সাথে যোগ করি কাকে? পুরাতন অনাদায়ী পাওনাকে। দেন যোগ করি কাকে? নতুন অনাদায়ী পাওনাকে। তো এই যে যোগফল, এই যোগফল থেকে বাদ দিই কাকে? পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতিকে। তাহলে যে রেজাল্ট পাই, ওই রেজাল্টটার নাম কি? অনাদায়ী পাওনা খরচের পরিমাণ। বুঝছো না? তো স্যার আমরা কি তাহলে ম্যাথটা করলাম? ইয়েস। আমাদের ক নাম্বার রিকোয়ারমেন্ট কি ছিল? উভয় বছরের অনাদায়ী পাওনা খরচের পরিমাণ নির্ণয় করো। তাহলে আমি যেটা তোমাদেরকে বলছি যে তোমরা যদি অনাদায়ী পাওনা খরচের পরিমাণ নির্ণয় করতে চাও, তাহলে অ্যাট ফার্স্ট তোমাদেরকে কি করতে হবে? ওই ফরম্যাটটা মুখস্থ করে ফেলতে হবে। তাহলে ফরম্যাটটা কি? ফরম্যাটটা হলো আমরা ফার্স্টে কি লিখব? নতুন অনাদায়ী পাওনা সঞ্চিত, অ্যান্ড দেন আমরা কি করব? পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতিকে যোগ করব, অ্যান্ড দেন আমরা কি করব? আমরা নতুন অনাদায়ী পাওনাকে যোগ করব। তো এই তিনটার যে যোগফল, সেই যোগফল থেকে আমরা মাইনাস করে দিব কাকে? পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতিকে। যে রেজাল্ট আমরা পাবো, ওই রেজাল্টটার নাম হয়ে যাবে কি? অনাদায়ী পাওনা খরচের পরিমাণ। ওকে, আচ্ছা তাহলে 16 সালে আমি করলাম, 17 সালও করে ফেললাম। আচ্ছা তাহলে 17 সালের ক্ষেত্রে যেটা হয়েছে, ওই যে নতুন সঞ্চিতি বসালাম, নতুন অনাদায়ী পাওনা বসালাম, যোগফল পেলাম 12,900। আমরা মাইনাস করব কাকে বলো তো? পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতিকে। কাকে মাইনাস করব? পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতিকে। আমি এই জায়গাটা তোমাদের আবার একটু বুঝাই। তো এই যে তিনটার যোগফল, এখানে আমার কিন্তু পুরাতন অনাদায়ী পাওনা নাই, যেহেতু নাই আমি বসাই নাই। ওকে, জাস্ট 2টা বসালাম, নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি আর নতুন অনাদায়ী পাওনা। এই দুটার যোগফল কত? 12,900। এই 12,900 থেকে এখন আমাকে মাইনাস করতে হবে কাকে? পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতিকে। বলো তো 17 সালে পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি আছে? নাই। 17 সালে পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি নাই। আচ্ছা 17 সালে কি পুরাতন অনাদায়ী পাওনা আছে? নাই। আচ্ছা 17 সালে পুরাতন অনাদায়ী পাওনা নাই মানে নাই, ওইটা নিয়ে আমাদের হেডেক নেই। কিন্তু 17 সালে পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি নাই মানে কি নাই? উত্তর হলো না, প্রশ্নে নাই, বাট অ্যাকচুয়ালি আছে। কোথায় আছে? এই যে 16 সালে আমি যাকে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি বলতেছি, এই 16 সালের নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতিটাই 17 সালের জন্য কি হয়ে যাবে বলো তো? পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি হয়ে যাবে। তাহলে 16 সালে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি কত ছিল? 2,592। এটাই 17 সালের জন্য কি হয়ে যাবে? এই 2,592 কি হয়ে যাবে? 17 সালের জন্য পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি হয়ে যাবে। এখন আমি যদি 12,900 থেকে 2,592 মাইনাস করি, তাহলে কত হয়? 12,900 মাইনাস 2,592, তাহলে হয় 10,308। তাহলে দেখো স্যার, আমরা 16 সালের অনাদায়ী পাওনা খরচের পরিমাণ বা কুড়িনের পরিমাণ বা চার্জযোগ্য কুড়িনের পরিমাণ পেয়ে গেলাম। কত স্যার? 7,092। এবং আমরা 17 সালের জন্য চার্জযোগ্য কুড়িন বা অনাদায়ী পাওনা খরচের পরিমাণ পেয়ে গেলাম কত? 10,308। কারো কোনো ডাউট আছে? সবাই বুঝতে পেরেছো তো? গুড। আচ্ছা এবার আসো আমরা খ করব। খ কি বললো? খ বললো উভয় বছরের প্রয়োজনীয় জাবেদা দাখিলা দাও। এখানে কয়টা বছর আছে? 2টা, 16 সাল আর কি 17 সাল। এখন আমরা 16 সালের জাবেদা দিব, আবার 17 সালেরও জাবেদা দিব। তাহলে আমাদের জাবেদা ছকে কয় বছরের জাবেদা হবে? 2 বছরকে আমরা মিক্সড করে একসাথে দিয়ে দিব?
নাকি আমরা মানে গ্রাজুয়ালি দিব? ফার্স্টে আমরা কি দিব? আমরা সিকোয়েন্স মেনটেন করব। ফার্স্টে আমরা কত সালের দিব? 16 সালে। অ্যান্ড দেন আমরা কত সালের দিব? 17 সালে। এখন আমরা যে জাবেদা দিব, আমরা কি সবার জন্য জাবেদা দিব? নো। আমি কিন্তু এই কথাটা বারবার বলছি, বেসিক ক্লাসে আমি বলছি যে আমরা যখন জাবেদা করি, আমাদের কোয়েশ্চেনের মধ্যে যে তথ্য দেয়া থাকে প্রত্যেকটা তথ্যর জন্য কিন্তু আমরা জাবেদা করি না, স্কিপ করি, বাদ দিয়ে দিই। কয়টা? দুইটা তথ্যের জন্য জাবেদা হয় না। এক, পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি। এক কি স্যার? পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি। এই পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতির জন্য আমরা জাবেদা করি না। দুই, দেনাদার। দুই কি স্যার? দেনাদার। এই দেনাদারের জন্য আমরা কি করি না? জাবেদা করি না। তাহলে দেখো আমাদের এই যে কোয়েশ্চেনের মধ্যে অনাদায়ী পাওনা সঞ্চিতি এক এক আছে, তার মানে এটা কি? পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি। বল এই পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতির জন্য আমরা কি জাবেদা দিব? দেব না। লিখিত অনাদায়ী আচ্ছা, আর এই যে নিচে কি আছে? প্রাপ্য হিসাব, দেনাদার। এই প্রাপ্য হিসাবের জন্য আমরা কি জাবেদা দিব? না, দিব না। তাহলে পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি আর দেনাদার, এই দুইটা জিনিসের জন্য আমরা জাবেদা দিব না। বাকি রইল যারা, তাদের সবার জন্যই আমরা কি করব? জাবেদা দিব। তো সাধারণত আমরা কার কার জন্য জাবেদা দিই? 6টা কারণে জাবেদা দিই। কয়টা কারণে? 6টা কারণে। এক হলো ধারে পণ্য বিক্রয়ের জাবেদা। 2, ধারে বিক্রয় ফেরতের জাবেদা। 3, পুরাতন অনাদায়ী পাওনার জাবেদা। 4, নতুন অনাদায়ী পাওনার জাবেদা। 5, নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতির জাবেদা। 6, অবলোপনকৃত অনাদায়ী পাওনা আদায়ের জাবেদা। যদি আমাদের অলিখিত বিক্রয় থাকে আমরা জাবেদা দিব, যদি অলিখিত বিক্রয় ফেরত থাকে আমরা জাবেদা দিব, যদি পুরাতন কুরিন থাকে আমরা জাবেদা দিব, যদি নতুন কুরিন থাকে আমরা জাবেদা দিব। যদি অবলোপনকৃত কুরিন অর্থাৎ কুরিন লিখা হয়ে গেছে এমন কোনো কুরিন বা অনাদায়ী পাওনা আদায় হয়, আমরা তার জন্য কি করব? জাবেদা দিব। আর জাবেদা দিব কার জন্য? নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতির জন্য। ওকে স্যার? তাহলে দেখো এই যে আমাদের এখানে লিখিত অনাদায়ী পাওনা বা পুরাতন অনাদায়ী পাওনা আছে, আমরা কি এটার জন্য জাবেদা দিব? ইয়েস, দিব। এই যে অলিখিত অনাদায়ী পাওনা বা নতুন অনাদায়ী পাওনা আছে, আমরা কি এটার জন্য জাবেদা দিব? ইয়েস, দিব। এই যে অনাদায়ী পাওনা সঞ্চিতি রাখতে হবে অর্থাৎ নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি, এই নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতির জন্য আমরা কি জাবেদা দিব? ইয়েস, দিব। তাহলে বলো আমাদের প্রশ্নে কয়টা ইনফরমেশন দেয়া আছে? 1, 2, 3, 4, 5। আমরা কি 5টার জন্যই জাবেদা দিব? উত্তর হলো না। আমরা দিব না কয়টার জন্য? কে? পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি আর হলো দেনাদার, এই দুটার জন্য জাবেদা দিব না। দিব কার জন্য? 3টার জন্য। পুরাতন অনাদায়ী পাওনা, নতুন অনাদায়ী পাওনা, নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি। ওকে? তাহলে বলো 16 সালে তো 3টাই আছে, রাইট? তাহলে 16 সালে কয়টা জাবেদা দিব? 3টা কারণে জাবেদা দিব। 17 সালে কি 3টাই আছে? না। 17 সালে আছে কয়টা? 2টা। তাহলে 17 সালে কয়টা কারণে জাবেদা দিব? 2টা কারণে জাবেদা দিব। কত ইজি দেখো। 17 সালে আমরা জাবেদা, 16 সালে জাবেদা দিব কয়টা কারণে? কি কি স্যার? পুরাতন অনাদায়ী পাওনা, নতুন অনাদায়ী পাওনা, নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি। আর 17 সালে জাবেদা দিব কয়টা কারণে? 2টা কারণে, নতুন অনাদায়ী পাওনা, নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি। এর চেয়ে সহজভাবে আমার মনে হয় না যে দুনিয়ার আর কেউ তোমাদেরকে বলতে পারবে। এরপরেও যারা পারো না তারা আসলে চাওই না যে আমি পারি, তারা মানে শেখার চেষ্টাই করো না বা তাদের শেখার আগ্রহ নেই, এর জন্য পারো না। তো চলো আমরা করে ফেলি। তো জাবেদা করার জন্য আমাদেরকে কি করতে হবে? এট ফার্স্ট উই হ্যাভ টু ড্র টেবল, রাইট? আমাদেরকে সাধারণ জাবেদার ছক আঁকতে হবে। ওকে, তারিখ, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। আচ্ছা, ফার্স্টে আমরা 2016 সালের জাবেদাগুলো দিয়ে দিই। হ্যাঁ, প্রত্যেকটা জাবেদার তারিখ কত হবে বলো তো স্যার? ডিসেম্বরের 31। প্রতিটা জাবেদার তারিখই হচ্ছে ডিসেম্বর 31। ওকে, আসো তাহলে আমরা 16 সালে জাবেদা দিই। ওকে, আচ্ছা আমরা প্রথম জাবেদা দিব কার জন্য? পুরাতন অনাদায়ী পাওনা বা লিখিত অনাদায়ী পাওনার জন্য। লিখিত অনাদায়ী পাওনা বা পুরাতন অনাদায়ী পাওনা। স্যার আমরা জানি 9, 10-এ আমরা করেছিলাম অনাদায়ী পাওনা ধার্য করলে আমরা অনাদায়ী পাওনা খরচ ডেবিট, দেনাদার ক্রেডিট করতাম। বাট এখন একটু চেঞ্জ হয়ে গেছে। এখন অনাদায়ী পাওনা ধার্য করলে আমরা অনাদায়ী পাওনা ডেবিট করব না, আমরা অনাদায়ী পাওনা সঞ্চিতিকে ডেবিট করব আর দেনাদার ক্রেডিট, দেনাদারকে ক্রেডিট করব। বুঝছো? এখন তোমার প্রশ্ন থাকতে পারে কেন স্যার? কারণ আমরা যখন 9, 10-এ ছিলাম তখন আমরা কোনো ফান্ড টান মেনটেন করতাম না, আমাদের কোনো ফান্ড ছিল না, সঞ্চিতি ফান্ড ছিল না। দ্যাটস ওয়াই অনাদায়ী পাওনা খরচ হলে অনাদায়ী পাওনা খরচ ডেবিট, দেনাদার ক্রেডিট লিখতাম। আর এখন যেহেতু আমরা ফান্ড মেনটেন করতেছি, আমাদের ফান্ড আছে, আর ফান্ড থাকার কারণ কি? যে অনাদায়ী পাওনা হলে আমরা এই ফান্ড থেকে ভর্তুকি দিব।
দ্যাটস ওয়াই এখন অনাদায়ী পাওনা হলে আমরা অনাদায়ী পাওনা ডেবিট করব না, বরং আমরা আমাদের ফান্ড থেকে টাকা কমাই দিব, অর্থাৎ আমরা অনাদায়ী পাওনা সঞ্চিতি নামক ফান্ডটাকে কি করব, ডেবিট করে দেব। বুঝছো স্যার? তাহলে 19 এর সাথে এখন ডিফারেন্সটা কোথায়? অনাদায়ী পাওনা হলে অনাদায়ী পাওনার ডেবিট না লিখে আমরা অনাদায়ী পাওনার সঞ্চিতি ডেবিট লিখব। ওকে স্যার? তাহলে এই যে লিখিত অনাদায়ী পাওনা বা পুরাতন অনাদায়ী পাওনা, এটার জন্য আমরা কি বলবো? অনাদায়ী পাওনা ডেবিট বলবো? উত্তর হলো না, আমরা বলবো কি, অনাদায়ী পাওনা সঞ্চিতি ডেবিট, আর দেনাদার ক্রেডিট। অনাদায়ী পাওনা সঞ্চিতি, অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব ডেবিট, ঠিক আছে? আর প্রাপ্য হিসাব ক্রেডিট, ঠিক আছে স্যার? কত টাকা? ৬,০০০ টাকা। আচ্ছা, আবারও ডিসেম্বরের 31, এখানে কি বললো? অলিখিত অনাদায়ী পাওনা। অলিখিত অনাদায়ী পাওনা মানে কি? নতুন অনাদায়ী পাওনা। স্যার পুরাতন অনাদায়ী পাওনার জাবেদা যা, নতুন অনাদায়ী পাওনার জাবেদা কি? হুবহু তাই। তাহলে আমরা এখানে লিখি অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব ডেবিট, তাই না? আর প্রাপ্য হিসাব ক্রেডিট। কয় টাকা বললো? 10,500। 10,500, 10,500 টাকা। আচ্ছা, এবার 3 নম্বর জাবেদা দিব কার জন্য? নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতির জন্য। ওকে, একটু দেখো পরে লিখো। অনাদায়ী পাওনা সঞ্চিতি বা নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতির জন্য জাবেদা দিব। স্যার নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতির জাবেদা কয়টা হয়? 2টা। প্রথম জাবেদাটা কি? আচ্ছা, আমরা যদি নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি ধার্য করি, অর্থাৎ আমরা সঞ্চিতি ফান্ডে নতুন করে টাকা জমা করি, তাহলে আমাদের ফান্ডে টাকা বাড়বে, অর্থাৎ সঞ্চিতি বাড়বে। আর সঞ্চিতি বাড়লে কি হয়? ক্রেডিট। অনাদায়ী পাওনা সঞ্চিতি কি? ক্রেডিট। আর এই যে ফান্ডে আমরা কেন টাকা দিলাম? অনাদায়ী পাওনা খরচকে রিকভার করার জন্য। এই কারণে অনাদায়ী পাওনা খরচটা কি হয়ে যাবে? ডেবিট। ভবিষ্যতে অনাদায়ী পাওনা খরচকে আমি এখনই দেখাই দিচ্ছি, অনাদায়ী পাওনা খরচ ডেবিট, আর ফান্ডে টাকা বাড়ার কারণে অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব ক্রেডিট। তাহলে আমরা প্রথম যে জাবেদাটা দিচ্ছি সেটা হলো অনাদায়ী পাওনা হিসাব ডেবিট। অনাদায়ী পাওনা হিসাব ডেবিট। আর কি হবে? অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব ক্রেডিট। ওকে, অনাদায়ী পাওনা হিসাব ডেবিট, অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব ক্রেডিট। ওকে স্যার? দেখো আমি কিন্তু এখন টাকা বসাচ্ছি না, টাকা আমি পরে বসাবো, জাস্ট আগে জাবেদাটা লিখি। হ্যাঁ, তাহলে অনাদায়ী পাওনা সঞ্চিতির কয়টা জাবেদা? 2টা জাবেদা। প্রথম জাবেদাটা কি? অনাদায়ী পাওনা হিসাব ডেবিট, অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব ক্রেডিট। এটা হলো প্রথম জাবেদা। এবার তাহলে অনাদায়ী পাওনা হিসাব ডেবিট আর অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব ক্রেডিট, এটা হলো প্রথম জাবেদা। এবার দ্বিতীয় জাবেদাটা কি হবে? দ্বিতীয় জাবেদাটা হবে সমাপনী জাবেদা। দ্বিতীয় জাবেদাটা কি স্যার? সমাপনী জাবেদা। আর সমাপনী জাবেদা সবার জন্য দেয়া যায় না, শুধু আয় আর ব্যয়ের জন্য দিতে হয়। ওকে, কার জন্য দিতে হয়? আয় আর ব্যয়ের জন্য। তো এখানে ব্যয় বলতে কাকে বোঝানো হচ্ছে? অনাদায়ী পাওনা। আমরা অনাদায়ী পাওনার জন্য সমাপনী জাবেদা দিব। সমাপনী জাবেদা দেওয়ার নিয়ম হলো, যার জন্য তুমি সমাপনী জাবেদা দিবা তাকে তুমি ক্রেডিট করে, মানে উল্টা দিকে নিয়ে যাবা। অনাদায়ী পাওনার জন্য দিচ্ছি, অনাদায়ী পাওনা কোথায় আছে? ডেবিটে। আমি অনাদায়ী পাওনাকে কি করে দিব? ক্রেডিট। আর আয় সারাংশকে ডেবিট। ওকে স্যার? তাহলে প্রথম জাবেদাটা কি দিলাম? অনাদায়ী পাওনা ডেবিট, অনাদায়ী পাওনা সঞ্চিতি ক্রেডিট। এবার দ্বিতীয় জাবেদাটা কি দিব? ওই যে অনাদায়ী পাওনা খরচ ডেবিট, এটাকে আমরা ক্রেডিট করে দিব, আয় সারাংশকে ডেবিট করে দিব। তাহলে আয় সারাংশ হিসাব ডেবিট, আয় সারাংশ হিসাব ডেবিট। আর কি হবে স্যার? অনাদায়ী পাওনা হিসাব ক্রেডিট হয়ে যাবে। অনাদায়ী পাওনা হিসাব ক্রেডিট। আমরা কি বুঝতে পারলাম? স্যার এই যে প্রথম যে জাবেদাটা দিলাম এটা কিন্তু অনাদায়ী পাওনার সাধারণ জাবেদা, আর দ্বিতীয় যে জাবেদাটা দিলাম সেটা হলো অনাদায়ী পাওনার সমাপনী জাবেদা। কি জাবেদা? সমাপনী জাবেদা। ওকে, তাহলে আমরা যখনই অনাদায়ী পাওনার সঞ্চিতির জাবেদা দিব, কয়টা জাবেদা দিব? প্রথমটা কি? সাধারণ জাবেদা। পরেরটা কি? সমাপনী জাবেদা। ওকে, সমাপনী জাবেদাটা দিব কার জন্য? অনাদায়ী পাওনা খরচের জন্য। ওকে স্যার, ক্লিয়ার? আচ্ছা স্যার, এখন একটু বলো সবাই আমাকে, এই যে আমি 2টা জাবেদা লিখলাম, অনাদায়ী পাওনা ডেবিট, অনাদায়ী পাওনা সঞ্চিতি ক্রেডিট, আয় সারাংশ ডেবিট, অনাদায়ী পাওনা ক্রেডিট, এই যে 2টা জাবেদা লিখলাম, এই 2টা জাবেদা আমি কার জন্য লিখলাম বলো তো?
অনাদায়ী পাওনা সঞ্চিতি কয়টা আছে? পুরাতন আর নতুন। স্পেসিফিক ভাবে বলো কার জন্য? নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতির জন্য। কার জন্য? তাহলে আমরা এখানে যে দুইটা জাবেদা লিখলাম, এই দুইটা জাবেদা কার জন্য লিখলাম? নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতির জন্য। এখন বলো তো স্যার, 16 সালের নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি কয় টাকা? এই যে 1.2% মানে কয় টাকা? 2592 টাকা, রাইট? তাই না বলো? আচ্ছা একটু খেয়াল করো সবাই, আমার কথাটা খেয়াল করো প্লিজ। আমরা এই যে প্রথম জাবেদাটা যে দিছি, এই প্রথম জাবেদাটা কার জন্য দিছিলাম? পুরাতন অনাদায়ী পাওনার জন্য, এবং টাকা যা তাই বসাইছি। এই যে আমরা দ্বিতীয় যে জাবেদাটা দিলাম, দ্বিতীয় জাবেদাটা কার জন্য দিছি বলো তো? নতুন অনাদায়ী পাওনার জন্য, টাকা যা তাই বসাইছি। এই যে তৃতীয় জাবেদা দিলাম, তৃতীয় জাবেদাটা কার জন্য দিলাম? নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতির জন্য, তাই না? কার জন্য জাবেদা? এই জাবেদাগুলো কার? নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি। তাহলে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতির টাকা কত? 2592। এখন আমি এখানে যদি বসাই তাহলে কত বসাবো? 2592, 2592 এইভাবে বসানোর কথা না? কিন্তু আমি যদি বসাই তাহলে আমার অঙ্কটা কি হবে? কাটা যাবে। অঙ্কটা কি হবে? কাটা যাবে। তাহলে যদিও আমি জাবেদা দিলাম কার জন্য বলো তো? নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতির জন্য, কিন্তু আমি নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতির টাকাটা এখানে বসাতে পারবো না। আমাকে বসাইতে হবে এই কুরিনের টাকাটা। কার টাকাটা? এই যে অনাদায়ী পাওনা খরচের টাকা। আমরা যে অনাদায়ী পাওনা খরচ নির্ণয় করছি, আমাকে এই অনাদায়ী পাওনা খরচের টাকাটা এখানে বসাইতে হবে। তাহলে 7092, 7092, ঠিক আছে? এখানেও কত বসবে? 7092, এখানেও কত বসবে? 7092। আমি কি বুঝাতে পারছি? তাহলে জাবেদা দিচ্ছি কার জন্য? নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতির জন্য, কিন্তু নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতির টাকাটা আমরা বসাচ্ছি না। আমরা বসাচ্ছি কার টাকা? চার্জযোগ্য কুরিনের টাকা বা অনাদায়ী পাওনা খরচের টাকা। বুঝছো? তো এখন আমার এটা জানা আছে দেখে আমি বসাইছি। যদি জানা না থাকতো তাহলে আমরা কিভাবে বসাতাম জানো? এই যে নতুন অনাদায়ী, এখানে আমরা একটু কাজ করে নিতাম। কি কাজ করতাম? যে আমাদের নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি কয় টাকা? 2592 টাকা। এটার সাথে আমরা যোগ করতাম পুরাতন অনাদায়ী পাওনাকে। পুরাতন অনাদায়ী পাওনা কত? 6000। যোগ করতাম নতুন অনাদায়ী পাওনাকে। নতুন অনাদায়ী পাওনা কত? 10500। মাইনাস করে দিতাম পুরাতন সঞ্চিতিকে। পুরাতন সঞ্চিতি কত? 12000। এই যে এইভাবে আমরা মডিফাই করে নিতাম। তাহলে নতুন সঞ্চিতি যোগ পুরাতন অনাদায়ী পাওনা যোগ নতুন অনাদায়ী পাওনা মাইনাস পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি, এভাবে মডিফাই করে টাকাটা বসাতাম। আর এখন যেহেতু আমার জানাই আছে, সো আর এই যে এখানে আমি যা করছি এই ছকে আমি তাই করছি। যেহেতু আমার জানাই আছে, সো আমি ওই টাকাটাই বসিয়ে দিছি। জানা না থাকলে মডিফাই করে নিতাম। বুঝতে পারছি? তাহলে পুরাতন অনাদায়ী পাওনার জাবেদা যা টাকাও কি তাই, নতুন অনাদায়ী পাওনার জাবেদা যা টাকাও কি তাই। কিন্তু নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতির জাবেদা ঠিক থাকবে, বাট টাকাটা থাকবে না। টাকাটা কি হবে? চার্জযোগ্য কুরিন বা চার্জযোগ্য অনাদায়ী পাওনা টাকাটা বসাইতে হবে। জানা থাকলে বসাই দিব, জানা না থাকলে আমরা ওই নতুন কুরিন সঞ্চিতি যোগ পুরাতন কুরিন যোগ নতুন কুরিন মাইনাস পুরাতন কুরিন সঞ্চিতি, এইভাবে আমরা ক্যালকুলেট করব। ওই যে আমরা আয় বিবরণীতে যেভাবে বসাতাম। ওকে স্যার? আচ্ছা তাহলে বলো, আমাদের 2016 সাল কি কমপ্লিট। এখন আমরা জাবেদা করব কত সালের জন্য? 2017 সালের জন্য। ওকে, তো 17 সালের জন্য কয়টা জাবেদা হবে বলো তো স্যার? দুইটা হবে। এটা তো হবে না, হবে বলো? প্রাপ্য হিসাবের হবে না। তাহলে কি হবে? নতুন সঞ্চিতির জাবেদা হবে আর নতুন অনাদায়ী পাওনার জাবেদা হবে। তাহলে ফার্স্ট আমরা নতুন অনাদায়ী পাওনার জাবেদা দিই। আমরা জানি পুরাতন অনাদায়ী পাওনা হোক নতুন অনাদায়ী পাওনা হোক, জাবেদা তো সেম। কি? পুরা অনাদায়ী পাওনা সঞ্চিতি ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। তাহলে এই যে নতুন সঞ্চিতি 5400, এটার জাবেদা দিব। তাহলে এটার জাবেদা কি হবে স্যার? ওয়ালাইকুম আসসালাম। এটার জাবেদা কি হবে? অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব ডেবিট, রাইট? আর কি হবে বলো? প্রাপ্য হিসাব ক্রেডিট। কত টাকা? টাকা যা তাই বসাবো। 5400, 5400। ঠিক আছে স্যার? এখন আমরা দ্বিতীয় জাবেদাটা দিব কার জন্য? এই যে নতুন কুরিন সঞ্চিতির জন্য। তো নতুন কুরিন সঞ্চিতির জাবেদা কয়টা দিব? ওই 16 সালের মতোই। কয়টা দিব? দুইটা, কিন্তু টাকা বসাবো না। জাবেদার দিব কিন্তু টাকা বসাবো না। টাকা কোনটা বসাবো বলো তো?
এই যে 17 সালের চার্জযোগ্য যেটা সেটা বসাবো, তাই না? ওকে, ডিসেম্বরের 31। তাহলে প্রথম জাবেদাটা হবে, আমি এখন নতুন সঞ্চিতি জাবেদা দিচ্ছি যে 5%-এর। প্রথম জাবেদাটা হবে কি, অনাদায়ী পাওনা হিসাব ডেবিট, আর দ্বিতীয়টা হবে অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব ক্রেডিট। ওকে, জাবেদা দিলাম, টাকা বসালাম না, ডিসেম্বর 31। পরে জাবেদাটা দিব অনাদায়ী পাওনার সমাপনী জাবেদা দিব, আয় সারাংশ ডেবিট, আয় সারাংশ হিসাব ডেবিট, আর অনাদায়ী পাওনা হিসাব ক্রেডিট, অনাদায়ী পাওনা হিসাব ক্রেডিট। ওকে, তো এখানে 5%-এ নতুন সঞ্চিতি কত হয়, 7,500, তাই না বলো? 7,500 হয়, বাট আমরা কিন্তু এই 7,500 বসাবো না, আমরা বসাবো কত, 10,308 টাকা। 10,308, 10,308, 10,308, 10,308 টাকা। ওকে স্যার, এই হলো আমাদের জাবেদা। 16 সাল 17 সাল পুরো 2টা বছরের আমরা জাবেদা দিয়ে ফেললাম। ওকে, আচ্ছা স্যার, ওকে ফাইন, চলো। আচ্ছা, তাহলে আমরা এক জাবেদা করে ফেললাম। এখন আমরা কি করব বলো তো? এখন আমরা গ করব। গতে বলছে অনাদায়ী পাওনার হিসাব প্রস্তুত করো, তার মানে খতিয়ান করো, এবং অনাদায়ী পাওনার সঞ্চিতি হিসাব প্রস্তুত করো, তার মানে কি, খতিয়ান করো। তাহলে গতে আমরা এখন কি করব, 2টা খতিয়ান করব। একটা হলো কি অনাদায়ী পাওনা হিসাব, আরেকটা কি অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব। তাহলে চলো আমরা খতিয়ান করে ফেলি, যেহেতু আমাদের জাবেদা জানাই আছে, সো খতিয়ান করাটা কি অনেক ইজি হবে, তাই না বলো? আচ্ছা, আমরা এখন গ করব। আমরা চলমান জেড ছকে করব, ওকে, নাকি টি ছকে করব, কোনটা করব? চলমান জেড ছক, ওকে। আচ্ছা, অনাদায়ী পাওনা, আচ্ছা অনাদায়ী পাওনা হিসাব। আচ্ছা, তাহলে আমরা এখানে কি লিখলাম স্যার, তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, জেড ডেবিট আর কি ক্রেডিট। ওকে ফাইন, তাহলে আসো এখন আমি এখানে লিখি 2016 ইং। আচ্ছা, আমরা ফার্স্টে 16 সালেরটা করবো, তাই না? এরপর 17 সাল। ওকে, আমাকে একটু হেল্প করো প্লিজ। তো আমরা অনাদায়ী পাওনা হিসাব করতেছি, খতিয়ান করার নিয়ম আমরা তো সবাই জানি, জানি না বলো? আচ্ছা, আমরা যেহেতু অনাদায়ী পাওনা হিসাব করতেছি, আমরা জাবেদায় শুধুমাত্র কাদেরকে সার্চ করব, অনাদায়ী পাওনা হিসাবকে। যদি পাই ধরে এনে আমরা এখানে বসাবো। বসানোর নিয়ম কি, অনাদায়ী পাওনা হিসাব ডেবিটে থাকলে টাকা ডেবিটে বসাবো, নাম হবে উল্টাটা বিবরণের ঘরে, তাই না? অনাদায়ী পাওনা হিসাব ক্রেডিটে থাকলে টাকা ক্রেডিটে বসাবো, কিন্তু নাম হবে কি উল্টাটা বিবরণের ঘরে, রাইট? আচ্ছা, তাহলে বলো, এই যে প্রথম জাবেদা, আমরা আগে 16 সালগুলো দেখি। হ্যাঁ, প্রথম জাবেদা অনাদায়ী পাওনা পাওনা আছে না নাই? প্রথম জাবেদাটাতে অনাদায়ী পাওনা আছে না? নাই, স্কিপ। দ্বিতীয় জাবেদায় অনাদায়ী পাওনা আছে? নাই, স্কিপ। তৃতীয় জাবেদা অনাদায়ী পাওনা আছে? ইয়েস আছে। কোথায় আছে? ডেবিটে। ডেবিটে 7,092 টাকা আছে। তাহলে আমরা ডেবিটে বসালাম 7,092 টাকা। নাম কি হবে? উল্টা, অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব, অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব, রাইট? আচ্ছা, এটার তারিখ কত হবে বলো? ডিসেম্বরের 31। আচ্ছা, এরপরে দেখো তো, এরপরে যাবে দেয় অনাদায়ী পাওনা আছে না নাই? আছে। কোথায় আছে? ক্রেডিটে। সো আমরা ক্রেডিটে লিখবো 7,092। অনাদায়ী পাওনা ক্রেডিটে আছে 7,092, আমরা লিখলাম। নাম কি হবে? আয় সারাংশ। তো আমরা এখানে কি লিখবো বলো তো? আয় সারাংশ হিসাব, ডিসেম্বর 31। হলো? শেষ 2016। এবার আসলে আমরা শুরু করি 2017 ইং। আচ্ছা, 2017 ইং। তো 17 সালে খুঁজো। প্রথম জাবেদা অনাদায়ী পাওনা আছে? নাই, বাদ। দ্বিতীয় জাবেদা অনাদায়ী পাওনা আছে? ইয়েস আছে। কোথায় আছে? ডেবিটে আছে। কত? 10,308। তাহলে আমরা ডেবিটে বসাচ্ছি 10,308। নাম হবে কি? অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব, অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব, ডিসেম্বরের 31। এরপরে আসো
অনাদায়ী পাওনা আছে, ইয়েস আছে। কোথায় আছে? ক্রেডিটে আছে। তো আমরা ক্রেডিটে বসালাম 10,308। ওকে, নাম কি হবে? আয় সারাংশ। আমরা এখানে লিখলাম আয় সারাংশ হিসাব ডিসেম্বরের 31। ওকে, আর কোনো আছে অনাদায়ী পাওনা? নাই। তো সব বসানো হয়েছে, এবার আমরা ব্যালেন্স করব। আচ্ছা, ব্যালেন্স করার নিয়ম কি? প্রথম টাকাটা ডেবিটে থাকলে জেরের ঘরে গিয়ে কোথায় বসবে? ডেবিটে। প্রথম টাকাটা ক্রেডিটে থাকলে জেরের ঘরে ক্রেডিট, অর্থাৎ প্রথম টাকাটা যেখানে থাকবে ব্যালেন্সের ঘরে ওইখানেই বসাবো। এবার ব্যালেন্সের টাকার সাথে পরের টাকাটা একই দিকে থাকলে যোগ, ভিন্ন দিকে থাকলে বিয়োগ। তো ব্যালেন্সের ঘরে আছে ডেবিট, পরের টাকাটা আছে কোথায়? ক্রেডিট। তা যোগ হবে না বিয়োগ হবে? তাহলে 7,092 থেকে 7,092 বিয়োগ করলে কিছুই থাকে না। এবার আসো 17 সালের প্রথম টাকাটা কোথায় আছে? ডেবিট। এটাকে নিয়ে আমরা কোথায় বসাবো? ডেবিটে। তো ব্যালেন্সের ঘরে ডেবিট, পরের টাকাটা ক্রেডিট, তাহলে কি হবে? বিয়োগ হবে। তাহলে 10,308 থেকে 10,308 বাদ দিলে কিছুই থাকে না। আমরা কি বুঝতে পারলাম স্যার? সহজ না বলো? খুবই সহজ। তাহলে খতিয়ানটা করে ফেল। ওকে স্যার, তো চলো আমরা স্টার্ট করি এবার। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা অনাদায়ী পাওনা হিসাব করে ফেললাম। এবার আমরা কি করব? আমাদের লাস্ট রিকোয়ারমেন্ট অনাদায়ী পাওনা সঞ্চিত হিসাবটা প্রস্তুত করব। ওকে, অনাদায়ী পাওনা সঞ্চিত হিসাব। স্যার দেখো, অনাদায়ী পাওনাটা আমরা জাস্ট জাবেদার উপর ডিপেন্ড করেই করতেছি, কিন্তু অনাদায়ী পাওনা সঞ্চিত হিসাব আমরা যখন করব, অনাদায়ী পাওনা সঞ্চিত হিসাব আমরা কিন্তু শুধু জাবেদার উপর ডিপেন্ড করে করব না। আমরা অনাদায়ী পাওনা হিসাব সঞ্চিত হিসাবটা স্টার্ট করব ব্যালেন্স বিডি দিয়ে। কি দিয়ে? ব্যালেন্স বিডি দিয়ে। ওকে, তো আমরা ফার্স্টে 16 সালের অনাদায়ী পাওনা সঞ্চিত হিসাব করব। তো আমরা 16 সাল লিখলাম। এখন বলো 16 সালের ব্যালেন্স বিডি কয় টাকা ছিল? 12,000 টাকা। তাহলে আমরা এখানে লিখি জানুয়ারির 1 তারিখ, জানুয়ারির 1 আমরা এখানে কি লিখব? ব্যালেন্স। জানুয়ারির 1 ব্যালেন্স লিখলাম। স্যার কয় টাকা ব্যালেন্স? 12,000। আর সঞ্চিত তো ক্রেডিটে যায়, সো আমরা ডিরেক্ট ব্যালেন্সের ঘরে ক্রেডিটে বসাবো। কত স্যার? 12,000 বসাবো। আমরা কি বুঝলাম? ওকে ফাইন। এইবার আসো আমরা একটু জাবেদাগুলোর থেকে দেখি কাকে কাকে নেওয়া যায়। প্রথম জাবেদা অনাদায়ী পাওনা সঞ্চিতি আছে না? কোথায় আছে? ডেবিট। তাহলে আমরা ডেবিটে বসাই। কত? 6,000। নাম কি দিব? প্রাপ্য হিসাব। প্রাপ্য হিসাব। তারিখ কত দিব? ডিসেম্বরের 31। পরের জাবেদাটার মধ্যে দেখো তো অনাদায়ী পাওনা সঞ্চিতি আছে? আছে। কত? ডেবিটে 10,500। আমরা ডেবিটে 10,500 দিলাম। নাম কি দিব? সেম, প্রাপ্য হিসাব, তাই না? 10,500 বসালাম, প্রাপ্য হিসাব বিপরীত নাম। তারিখ কত? ডিসেম্বর 31। আচ্ছা, এরপরে জাবেদা অনাদায়ী পাওনা সঞ্চিতি নাই। ও সরি, উপরেরটাতে অনাদায়ী পাওনা সঞ্চিতি আছে। কোথায় আছে? ক্রেডিটে আছে, 7,092। তাহলে আমরা এখন ক্রেডিটে বসাবো। কত? 7,092 বসাবো। আচ্ছা, এটার নাম কি দিব আমরা? অনাদায়ী পাওনা হিসাব। অনাদায়ী পাওনা হিসাব। তারিখ কত দিব? সেম, ডিসেম্বর 31। আর আছে বলো? না, আর নাই। তাহলে শেষ আমার 16 সাল। ওকে, এবার আমরা শুরু করব কত সালের? 17 সালের। ওই 17 সালও সেম, শুরু করব জানুয়ারির 1 তারিখে। কি দিয়ে? ব্যালেন্স দিয়ে। কি দিয়ে? ব্যালেন্স দিয়ে। জানুয়ারির 1 তারিখে ব্যালেন্স দিয়ে স্টার্ট করব। ওকে, আচ্ছা আগে আমরা 16 সাল করে ফেলি, পরে আমরা 17 সাল করতেছি। আচ্ছা, 16 সালের দেখো ব্যালেন্সের ঘরে টাকাটা আছে কোথায়? ক্রেডিট। কিন্তু পরবর্তী টাকাটা কোথায়? ডেবিট। তাহলে কি হবে? ব্যালেন্সের সাথে পরবর্তী টাকাটা বিয়োগ হবে এবং বিয়োগফল 6,000। যেহেতু ক্রেডিট বড়, ক্রেডিটের ঘরে গিয়ে 6,000 বসবে। ব্যালেন্স আছে ক্রেডিট, পরবর্তী টাকাটা আছে কোথায়? ডেবিট। তাহলে ব্যালেন্সের সাথে পরবর্তী টাকাটা কি হবে? বিয়োগ হবে। বিয়োগফল কত বলো? 4,500। কত? 4,500। যেহেতু ডেবিট বড়, সো ডেবিটে বসবে 4,500 টাকা। আবার দেখো ব্যালেন্সের ঘরে কি? ডেবিট, কিন্তু পরবর্তী টাকাটা কি? ক্রেডিট। তাহলে কি হবে? বিয়োগ হবে। কি হবে? বিয়োগ হবে। তাহলে 4,500 থেকে, হ্যাঁ স্যার, ও সরি, এটা 4,500 হবে। আচ্ছা, তাহলে আমরা কি করতেছি? 7,092 থেকে 4,500 আমরা মাইনাস করে দিচ্ছি। তাহলে হয় 2,592। 2,592, যেহেতু ক্রেডিট বড় আমরা ক্রেডিটে লিখলাম। ওকে,
2592 টাকা। ঠিক আছে, আচ্ছা দেখো তো এই যে আমাদের এখানে কত ছিল, এই যে 2592 টাকা ছিল না, মিলছে? মিলছে, তাই না? তাহলে এই যে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি মানেই হলো কি সমাপনী উদ্বৃত্ত, অনাদায়ী পাওনা সঞ্চিতির সমাপনী উদ্বৃত্ত। তাহলে 16 সালের নতুন সঞ্চিতি বা সমাপনী উদ্বৃত্ত কত হবে? 2592। দেখছো মিলছে না? মিলে গেছে, গুড। আচ্ছা এবার আসো আমরা আবার 17 সালে আসলাম। তা 17 সালে আমরা স্টার্ট করব কি দিয়ে? ব্যালেন্স দিয়ে। তা 7592 ক্রেডিটে আছে, আমরা ক্রেডিটে লিখলাম, ওকে। এরপরে আমরা কি করব বলো? এখন আমরা এখানে বসাই 17 সালে। দেখো এই যে অনাদায়ী পাওনা সঞ্চিতি কোথায় আছে? ডেবিটে। তাহলে আমরা ডেবিটে বসাবো কত? 5400। নাম কি দিব? প্রাপ্য হিসাব। ডিসেম্বর 31, ওকে। ও সরি, হ্যাঁ এটা 2592। আচ্ছা 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 আচ্ছা, তাহলে 5400 বসালাম, রাইট। এরপরে কি অনাদায়ী পাওনা সঞ্চিতি আছে? কোথায় আছে? ক্রেডিটে আছে। তাহলে ক্রেডিটে 10308 বসাবো, 10308। নাম কি দিব বলো তো? অনাদায়ী পাওনা হিসাব। অনাদায়ী পাওনা হিসাব, ওকে। ডিসেম্বরের কত? 31 তারিখ। আর কি আছে অনাদায়ী পাওনা সঞ্চিতি? নাই, ওকে। এবার আসো আমরা আবার ব্যালেন্স করি। তাহলে ব্যালেন্সের ঘরে আছে ক্রেডিট, পরের টাকাটা কি? ডেবিট। যোগ হবে না বিয়োগ হবে? 5400 থেকে মাইনাস হবে 2592। তাহলে 2808 টাকা, যেহেতু ডেবিট বড় আমরা ডেবিটে বসাচ্ছি 2808। বুঝলাম? 2808 টাকা বসাইছি। আচ্ছা ব্যালেন্সের ঘরে ডেবিটে আছে, পরের টাকাটা কি? ক্রেডিটে আছে। তাহলে যোগ হবে না বিয়োগ হবে? বিয়োগ। তাহলে 10308 থেকে আমরা মাইনাস করব, তাহলে হয় কত? 7500। যেহেতু ক্রেডিট বড় আমরা ক্রেডিটের ঘরে লিখব 7500। তাহলে এই যে এখানে 7500 ছিল না, বলো মিলছে? তাহলে আমাদের অনাদায়ী পাওনা সঞ্চিতির এন্ডিং ব্যালেন্সটা, সমাপনী জেটটা কার সাথে মিলে যেতে হবে বলো তো? নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতির সাথে মিলতে হবে। মিলছে না বলো? তার মানে আমাদের অঙ্ক হয়েছে। ওকে স্যার, সবাইকে বুঝতে পেরেছো? আচ্ছা তাহলে এই সেম মেথডটাই, এই যে আমি যেই মেথডটা অ্যাপ্লাই করলাম, এই মেথডটাই তোমরা প্রত্যেকটা ম্যাথের ক্ষেত্রে অ্যাপ্লাই করবা, তাহলে দেখবা সবগুলো ম্যাথই তোমাদের জন্য খুবই সহজ হবে ইনশাআল্লাহ।